ক্ষমতার দাপটে যার সামনে বাঘে মহিষে এক ঘাটে জল খেত, সেই নেতাই ধুলোয় মিশে গেলেন কেবল এক নারীর প্রেমে। যার হুঙ্কারে কেঁপে উঠত পাকিস্তানের গদি, অথচ তাকেই কিনা শেষ বয়সে পথে পথে ঘুরতে হয়েছে পাগলের বেশে। ইতিহাসের নিষ্ঠুর পরিহাসে বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু শামসুল হকের জীবন হার মানায় সিনেমার গল্পকেও। যে মানুষটা রাঘব বোয়ালবের চোখের দিকে তাকিয়ে কথা বলতেন, অথচ প্রেয়সীর সামনে দাঁড়িয়ে তিনি হয়ে যেতেন অবুঝ শিশু। ভাগ্য আর রাজনীতির নির্মম জাতাকলে পিষ্ট হয়ে একসময় দাপুটে নেতার ঠাঁই হল না ইতিহাসের পাতায়, বরং তাকে হারিয়ে যেতে হলো ধুলোবালি আর অবহেলার অতল গহ্বরে। শুরুটা করা যাক সেই সময় দিয়ে, যখন শামসুল হক নামটা শুনলে বড় বড় নেতাদের ঘাম ছুটে যেত। ১৯৪৭ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত তিনি ছিলেন রাজনীতির মাঠের আসল হিরো। তার জনপ্রিয়তা তখন এমন পর্যায়ে ছিল যে তিনি যা বলতেন সাধারণ মানুষ সেটাই বিশ্বাস করত। টাঙ্গাইলে তখন করম খাপন্নির মতো বিশাল ক্ষমতাধর জমিদাররা রাজত্ব করত। সাধারণ মানুষ তাদের সামনে মাথা নিচু করে হাঁটত, তাদের ভয় কেউ কথা বলার সাহস পেত না। কিন্তু শামসুল হক ছিলেন অন্য ধাঁচের মানুষ। তিনি ভয় জিনিসটা বুঝতেন না। তিনি সেই দাপুটে জমিদারকে রীতিমতো চ্যালেঞ্জ করে বসলেন। নির্বাচনের মাঠে তিনি করমখা পন্নীকে এমনভাবে হারালেন যে পুরো পাকিস্তান তখন চমকে উঠেছিল। সবাই ভাবতে লাগলো, কে এই যুবক যে জমিদারের দাপট মাটির সাথে মিশিয়ে দিল। মূলত তিনি ছিলেন আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যন্ত তাকে নেতা মানতেন এবং তার প্রতিটি কথা মেনে চলতেন। শামসুল হক যখন মাইক হাতে নিতেন, তখন হাজার হাজার মানুষ পিনপতন নীরবতায় তার কথা শুনত। তার গলার আওয়াজে পশ্চিম পাকিস্তানের শাসকদের বুক কাঁপত। এমন পাওয়ারফুল একজন নেতা যে শেষ বয়সে রাস্তায় রাস্তায় ঘুরবেন, এটা কেউ স্বপ্নেও ভাবেনি। রাজনীতির এই উত্তাল সময়ের মাঝেই শামসুল হকের জীবনে শুরু হয় এক অন্যরকম সিনেমার গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার চোখ আটকে যায় আফিয়া খাতুন নামের এক সুন্দরী তরুণীর দিকে। আফিয়া খাতুন ছিলেন ইডেন কলেজের টিচার। সেই ৫০-এর দশকে সমাজ ছিল খুব কড়া। তখন প্রেম করা তো দূরের কথা, ছেলে মেয়েদের একসাথে কথা বলাও ছিল বিশাল অপরাধ। আর সেখানে একজন ছাত্রনেতা প্রেম করছেন একজন কলেজ টিচারের সাথে, এটা ছিল রীতিমতো বোমা ফাটানোর মতো খবর। কিন্তু শামসুল হক এসবের তোয়াক্কা করেননি। রাজনীতির মাঠে তিনি যতটাই কঠোর ছিলেন, আফিয়া খাতুনের সামনে তিনি ছিলেন ততটাই রোম্যান্টিক। বঙ্গবন্ধু তার বইয়ে খুব মজা করে এই প্রেমের কথা লিখে গেছেন। তিনি বলেছেন, শামসুল হক তার বউকে পাগলের মতো ভালোবাসতেন। কেউ যদি মজা করে তাকে বউ পাগলা বলতো, তিনি রেগে লাল হয়ে যেতেন। প্রেমের টানে সব বাধা ভেঙে তারা বিয়ে করেন। তাদের এই বিয়েটা ছিল সেই সময়ের সমাজের মুখে একটা চপটাঘাত। মানুষ অবাক হয়ে দেখেছিল যে ভালোবাসা থাকলে কোনো নিয়মই আর নিয়ম থাকে না। বিয়ের পর তাদের সুখের সংসার ঠিকমতো ১.৫ মাসও চলেনি। এর মধ্যেই শুরু হয়ে যায় পুলিশের উৎপাত। কারণ শামসুল হক সরকারের চোখের বালি ছিলেন, তাই পুলিশ তাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিত না। ১৯৪৯ থেকে ১৯৫২ সালের মধ্যে তিনি বারবার জেলে যেতেন, আবার ছাড়া পেতেন। পুলিশ যেন তার সাথে ইঁদুর বিড়াল খেলছিল। এই আসা যাওয়ার মাঝেই তাদের সংসারে আসে ২ মেয়ে। ১৯৫১ সালের ৯ এপ্রিল জন্ম হয় বড় মেয়ে শাহিন ফাতেমা দিলের। আর পরের বছর ১৯৫২ সালের ২২ সেপ্টেম্বর জন্ম হয় ছোট মেয়ে শায়কা দিলের। শামসুল হক যখন জেলে থাকতেন, তখন তার মন পড়ে থাকত বাড়িতে। তিনি তার স্ত্রী আর বাচ্চাদের জন্য ছটফট করতেন। বঙ্গবন্ধু তখন জেলের ভেতরে ফুলের বাগান করতেন। আফিয়া খাতুন যখন জেলে দেখা করতে আসতেন, তখন বঙ্গবন্ধু বাগান থেকে ফুল তুলে শামসুল হকের হাতে দিতেন, আর শামসুল হক সেই ফুল তার বউয়ের হাতে দিতেন। জেলের লোহার শিক তাদের আটকে রাখলেও তাদের ভালোবাসা কমাতে পারেনি। আফিয়া খাতুন যখন আসতেন, তখন শামসুল হক কথা বলতে গিয়ে তোতলাতেন, তার চোখ দিয়ে পানি পড়ত। এত বড় একজন নেতা, কিন্তু বউয়ের সামনে তিনি হয়ে যেতেন একদম সাধারণ প্রেমিক। কিন্তু ১৯৫২ সালের ভাষা আন্দোলন শামসুল হকের জীবনটাকে তছনছ করে দেয়। ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য পুলিশ তাকে আবার ধরে নিয়ে যায়। এবার জেলের ভেতর তার ওপর চলে অমানসিক নির্যাতন। পাকিস্তান সরকার বুঝতে পেরেছিল যে এই লোকটাকে বাইরে রাখা বিপজ্জনক, তাই তারা তাকে শারীরিকভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। দিনের পর দিন তাকে এমন মারধর করা হতো যে তিনি সহ্য করতে পারতেন না। মাত্র ৪ মাসের মধ্যে তার ওজন কমে যায় ২০ কেজি। তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী, কিন্তু নির্যাতনের চোটে তিনি কঙ্কাল হয়ে যান, অথচ তার চিকিৎসার কোনো ব্যবস্থাই করা হয়নি। দিনের পর দিন অন্ধকার সেলে থাকতে থাকতে আর মার খেতে খেতে ধীরে ধীরে তিনি মানসিক ভারসাম্য হারাতে শুরু করেন। তার স্ত্রী আফিয়া খাতুন স্বামীর মুক্তির জন্য মন্ত্রীদের পায়ে পর্যন্ত ধরেছেন। তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিনের কাছেও গিয়েছিলেন, কিন্তু নুরুল আমিন তাকে অপমান করে তাড়িয়ে দেন। স্বামীর এই অবস্থা আর নিজের অপমান আফিয়া খাতুনকে ভেতর থেকে ভেঙে দেয়। তিনি বুঝতে পারছিলেন না তিনি কি করবেন। একদিকে স্বামীর জেল, আরেকদিকে ২ ছোট বাচ্চা নিয়ে বেঁচে থাকার লড়াই। এরপরে জেল থেকে যখন শামসুল ছাড়া পেলেন, তখন সালটা ছিল ১৯৫৩। তিনি সোজা চলে গেলেন তাঁতিবাজারের বাসায়। ভেবেছিলেন বউ বাচ্চার মুখ দেখলে সব কষ্ট দূর হয়ে যাবে, কিন্তু বাসায় গিয়ে দেখেন সব ফাঁকা। স্ত্রী আফিয়া খাতুন তখন হতাশা থেকে মুক্তি পেতে স্কলারশিপ নিয়ে নিউজিল্যান্ডে পড়তে চলে গেছেন, আর বাচ্চাদের রেখে গেছেন নানির কাছে।
শামসুল হক পাগলের মতো ছুটে গেলেন নারিন্দায়, তার শ্বশুর বাড়িতে। তিনি শুধু তার সন্তানদের এক নজর দেখতে চেয়েছিলেন, কিন্তু সেখানে তার সাথে যা হলো তা কোনো সিনেমাতেও দেখা যায় না। তার নিজের শালক আমিনুল হক তাকে বাড়িতে ঢুকতে দিলেন না, উল্টো ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিলেন। মাথায় প্রচণ্ড আঘাত পেলেন তিনি। এই আঘাতেই তিনি পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। যে শ্বশুরবাড়ি ছিল তার আপনজনের জায়গা, সেখানেই তিনি হলেন নির্মম নির্যাতনের শিকার। এই আঘাত কেবল তার শরীরে লাগেনি, লেগেছিল তার মনেও। তবে বাস্তব জীবন সিনেমার চেয়েও কঠিন। পরে আফিয়া খাতুন দেশে ফিরে এসেছিলেন। তিনি স্বামীকে সুস্থ করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শামসুল হকের অবস্থা আর ঠিক হয়নি। তিনি কাউকে চিনতে পারতেন না, অসংলগ্ন কথা বলতেন। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে আফিয়া খাতুন ডিভোর্স দিতে বাধ্য হন। পরে তিনি ডাক্তার এম এ গনিকে বিয়ে করে বিদেশে চলে যান। আর একসময়ের বাঘের মতো নেতা শামসুল হক পড়ে রইলেন রাস্তায়। তার ঘর ভাঙল, সংসার ভাঙল, আর রাজনীতিও শেষ হয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার আফিয়া তাকে ছেড়ে চলে গেছে। এই শোকে তিনি পুরোপুরি উন্মাদ হয়ে গেলেন। এরপর শুরু হয় এক করুণ অধ্যায়। যে নেতা একসময় দেশ কাঁপিয়েছেন, তিনি প্রায় 10 থেকে 12 বছর নিখোঁজ ছিলেন। কেউ জানত না তিনি কোথায় আছেন। তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন, পরনে থাকত ছেঁড়া কাপড়, মুখে লম্বা দাড়ি আর চুলে জট। মানুষ তাকে পাগল ভেবে ঢিল ছুড়ত, কেউ তাকে খেতে দিত, আবার কেউ তাড়িয়ে দিত। অথচ এই মানুষটাই একদিন মাইক হাতে দাঁড়ালে লাখ লাখ মানুষ চুপ হয়ে যেত। 1965 সালে মহিউদ্দিন আনসারি নামের একজন তাকে সিরাজগঞ্জের রাস্তায় খুঁজে পান। তিনি তাকে চিনতে পারেন এবং নিজের বাড়িতে নিয়ে যান। মহিউদ্দিন আনসারি তাকে সেবা যত্ন করার চেষ্টা করেন, কিন্তু ততদিনে শামসুল হকের শরীরে আর কোনো শক্তি ছিল না। 1965 সালের 11ই সেপ্টেম্বর জ্বরে ভুগে তিনি মারা যান। মৃত্যুটা ছিল খুব কষ্টের। যে নেতার জন্য লাখ লাখ মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল, অথচ তার খবর কেউ জানলও না। গ্রামের সাধারণ মানুষের মতো তাকে চুপচাপ দাফন করা হলো। তার জানাজায় কোনো বড় নেতা বা মন্ত্রী আসেননি। আর এভাবেই অবহেলায় পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শামসুল হক। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। শামসুল হক হেরে গেলেও তার রক্ত কিন্তু হারেনি। তার মেয়েরা বড় হয়ে বাবার নাম উজ্জ্বল করেছেন। তার বড় মেয়ে শাহিন ফাতেমা দিল হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, আর ছোট মেয়ে শায়কা দিল কাজ করছেন আমেরিকার নাসাতে বিজ্ঞানী হিসাবে। আর অন্যদিকে আফিয়া খাতুন 2016 সালে 90 বছর বয়সে আমেরিকায় মারা যান। হয়তো তিনি শামসুল হকের কথা মনে করে অনুতপ্ত ছিলেন। তবে 2023 সালে এক অবাক করা ঘটনা ঘটে। প্রায় 70 বছর পর শামসুল হকের 2 মেয়ে প্রথমবারের মতো টাঙ্গাইলে তাদের বাবার ভিটায় আসেন। বাবার কবরের পাশে দাঁড়িয়ে তারা কান্নায় ভেঙে পড়েন। এলাকাবাসী অবাক হয়ে দেখে যে পাগল বলে যাকে সবাই অবহেলা করেছিল, তার মেয়েরাই আজ বিশ্ব জয় করেছে। শামসুল হকের জীবন আমাদের শেখায় যে রাজনীতি আর ক্ষমতা চিরস্থায়ী নয়। তিনি প্রেমের জন্য রাজনীতি ছেড়েছিলেন, আবার রাজনীতির কারণে প্রেম হারিয়েছেন। ভাগ্য তাকে নিয়ে এমন খেলা খেলেছে যা কল্পনাও করা যায় না। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার এই ট্র্যাজিক গল্প ইতিহাসের পাতায় লেখা থাকবে। একজন নেতা কিভাবে হিরো থেকে জিরো হয়ে গেলেন এবং শেষে করুণ কোলে ঢলে পড়লেন, তা আমাদের সবসময় ভাবাবে। আজ হয়তো তাকে অনেকেই মনে রাখেনি, কিন্তু তার দীর্ঘশ্বাস আজও মিশে আছে এই দেশের মাটিতে। শামসুল হকের এই উত্থান পতনের গল্প প্রমাণ করে যে জীবন কতটা অনিশ্চিত। যে মানুষটা পুরো দেশকে নেতৃত্ব দিতে পারতেন, তাকেই কিনা শেষে পাগল হয়ে মরতে হলো। ইতিহাস হয়তো তাকে তার প্রাপ্য সম্মান দেয়নি, কিন্তু তার ট্র্যাজেডি তাকে অমর করে রেখেছে।